where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো ক্লাস 8 মালদা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি রমা দেবনাথ, খিরিপাড়া জুনিয়র হাই স্কুলের ইংলিশ টিচার। আজকে আমরা লেসন 8-এর একেবারে লাস্ট পার্টে চলে এসেছি। অ্যাক্টিভিটি 8, 9, 7 অবধি আমাদের হয়ে গেছিলো। অ্যাক্টিভিটি 8, 9 আমরা করব। আগে আমি 9টা করে নিচ্ছি। 9টাতে রয়েছে অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তোমরা দেখে নাও তোমাদের বইয়ের পেজ নাম্বার 83। বই, খাতা, পেন, পেন্সিল সাথে রাখবে। রাইট ডাউন দি অ্যান্টোনিমস অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস। 4টে সেন্টেন্স রয়েছে ABCD। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। যেই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা আছে সেটার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। দ্য সোয়ালো উইল সিং ফর এভার। সোয়ালো পাখি গান গাইতে থাকবে ফর এভার। ফর এভার মানে কি? চিরদিন, চিরন্তনভাবে। আর ফরএভারের অপোজিট কি? কখনো না, নেভার। তাহলে আমরা লিখে ফেলেছি দ্য সোয়ালো উইল সিং নেভার। ফরএভারের বদলে আমরা লিখব নেভার। এটা হলো ফরএভারের অ্যান্টোনিম। নেক্সট আছে দ্য অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ। এন্টার্স, এন্টার মানে কি? প্রবেশ করা। তাহলে বি নম্বরে দি অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ, স্টেজে প্রবেশ করেন। তার বদলে আমরা লিখব তিনি স্টেজ ছেড়ে বেরিয়ে যান। ছেড়ে বেরিয়ে যাওয়া বা চলে যাওয়া ইংরেজি কি আমরা নাটকটা পড়তে পড়তেও ওয়ার্ডটা পেয়েছিলাম, সেটা হচ্ছে লিভ, LEAVE। লিভ মানে ছেড়ে যাওয়া। তাহলে দি অ্যাক্টর লিভস দ্য স্টেজ। অ্যাক্টর স্টেজ ছেড়ে বেরিয়ে যান, অভিনেতা স্টেজ ছেড়ে বেরিয়ে যান। নেক্সট আসছে সি, দ্য স্টুডেন্ট লাফড অ্যালাউড। ছাত্রছাত্রীরা লাফড, হেসে উঠেছিল, অ্যালাউড জোরে চিৎকার করে হেসে উঠেছিল। তাহলে লাফ মানে হাসা এবং কান্না ইংরেজি কি? ক্রাই। ক্রাই মানে হলো কাঁদা। আচ্ছা, কাঁদার আরও অনেকগুলো ইংরেজি হয়, শুধু ক্রাই কেন? ক্রাই হয়, উইপ, WEEP উইপ হয়, সব, SOB সব, এটা হয়, অনেকগুলো হয়। কিন্তু প্রত্যেকটা কাঁদার রকম আলাদা। একটা চিৎকার করে কাঁদা, একটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা, আর একটা হচ্ছে মানে খুব হালকা চোখের জল পড়া যেটা, সেটা। তো উইপ হচ্ছে সেই চোখের জল পড়া হালকা যেটা কান্না, আর সব মানে হচ্ছে কেউ বুঝতে পারছে না, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, সেটাকে হচ্ছে সব, SOB সব। আর ক্রাই হচ্ছে চিৎকার করে কাঁদা। তাহলে আমরা এখানে যেহেতু অ্যালাউড শব্দটা পরে রয়েছে ALOUD জোরে তারস্বরে, তাই জন্য আমরা ক্রাই কথাটা এখানে ইউজ করেছি। আর লাফড এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য আমরা ক্রাইড লিখেছি। দ্য স্টুডেন্ট ক্রাইড অ্যালাউড। ছাত্রটি জোরে চিৎকার করে কেঁদে উঠেছিল। ডি নম্বরে আই ক্যান সি অল দ্য বিউটিফুল থিংস ইন মাই ল্যান্ড। আমি দেখতে পারি আমার দেশের সমস্ত সুন্দর জিনিসগুলিকে। বিউটিফুল মানে সুন্দর, তোমরা সবাই জানো। আর এর অপোজিট ওয়ার্ডটাও তোমরা নাটক পড়তে পড়তে পড়ে ফেলেছো, সেটা হলো কুৎসিত বা আগলি। এটা আরেকটা হয় ডার্টি, কিন্তু বিউটিফুলের অপোজিটটা আগলিটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট। তাই জন্য আমরা লিখে ফেলেছি আই ক্যান সি অল দি আগলি থিংস ইন মাই ল্যান্ড। আমি আমার দেশের সমস্ত
নোংরা জিনিস দেখতে পাচ্ছি বা খারাপ জিনিস দেখতে পাচ্ছি, যেটা দৃষ্টিগত সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাহলে এটাই ছিল অ্যাক্টিভিটি 9, যেটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। এরপরে রাইটিং অ্যাক্টিভিটি, রাইটিংটা আমরা বলেছিলাম একদম শেষে করব, আগে আমরা টেক্সট আর গ্রামারগুলো করে নেব। 8টা আমি আগে করালাম না, কারণ 8টা একটু লম্বা অধ্যায় রয়েছে, এটা আমাদেরকে আলোচনা করতে হবে ন্যারেশন নিয়ে। ন্যারেশন হচ্ছে আমাদের গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমরা আগে ক্লাস 8-এ টেন্স পড়েছো, এবারে আমাদেরকে পড়তে হবে ন্যারেশন। ন্যারেশনও সেন্টেন্স নিয়েই আমাদের কারবার, যেটা আমরা এখন অ্যাক্টিভিটি 8 করতে গিয়ে শিখে নেব। ন্যারেশনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। দুটো ভাগ অ্যাকচুয়ালি না, এটা হলো মানে ন্যারেশনটাকে আমরা চেঞ্জই করি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। কিভাবে কোনো একটা কথাকে বলা হচ্ছে তার উপর ভিত্তি করে এটা ডিরেক্ট বা ইনডিরেক্ট হতে পারে। যখন বক্তা নিজে একটা বাক্যকে সরাসরি বলছে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এই তার যে উক্তিটা সরাসরি বলা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখি একটা ইনভার্টেড কমার মাধ্যমে, সিঙ্গেল বা ডাবল ইনভার্টেড কমার মাধ্যমে সেটা লেখা হয়, এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন একজন কাউকে বলছেন সরাসরি একটা কথা এবং তিনি সাধারণত একটা ফার্স্ট পার্সনে বলে থাকছেন, বা যদি তিনি অর্ডার করেন কাউকে বলে থাকেন সেক্ষেত্রে ইউ বা হি বা শি বা নাম ব্যবহার করতে পারেন। যেমন ধরো, সীতা সেইড লেট মি গো টু স্কুল। সীতা বলেছিল আমাকে স্কুলে যেতে দাও। তাহলে সীতা সেইড, তারপরে লেট মি গো টু স্কুল, মি মানে এখানে কে? সীতা। তাহলে সীতা নিজেই কথাটা বলছে আমাকে স্কুলে যেতে দাও, এটা ইনভার্টেড কমার মধ্যে থাকছে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যখন আমরা রাখছি সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, কারণ এই উক্তিটা সরাসরি সীতাই করছে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এবার সীতা যে এই কথাটা বলেছিল সেই কথাটা যখন কেউ শুনে অন্য কাউকে রিপোর্ট করছে বা জানাচ্ছে, সেটাই হলো ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ সেটা বক্তা সরাসরি কাউকে বলছে না, অন্য কেউ সেটা শুনে নিয়ে অন্য কাউকে রিপোর্ট করছে, সেটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাওয়া। অর্থাৎ কেউ একজন কোনো একটা কথা বলছে, অন্য কেউ সেটা শুনে সেটা অন্য কাউকে রিপোর্ট করছে বা জানাচ্ছে, এটাই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাওয়া। আচ্ছা, এই ডিরেক্ট সেন্টেন্স আমরা একটা দেখছি এখানে লিখে নিয়েছি, ইউ সেইড টু মি ইউ আর এ ফুল। তুমি আমাকে বলেছিলে তুই একটা বোকা। এখানে ইউ সেইড টু মি, তুমি আমাকে বলেছিলে, তাহলে কে বলেছে? ইউ। ইউ বলেছে ইউ আর এ ফুল, তুমি একটা বোকা। তাহলে ইউ যখন ইউ বলছে মানে তুমি, সে কাকে বোঝাতে চাইছে? যাকে সে বলছে। কাকে বলছে? মিকে বলছে। এই যে ইউ আর এ ফুল, এই কথাটা যে ডিরেক্ট স্পিচে বলা হলো, এটা হচ্ছে ন্যারেশনের ডিরেক্ট ফর্মটা। এবার এই কথাটাই যখন আমরা অন্য কাউকে রিপোর্ট করব, তখন আমরা ইনভার্টেড কমাগুলো উঠিয়ে দেব, এগুলো আর থাকবে না, এবং এই কমাটাও থাকবে না। বদলে কি থাকবে? মাঝখানে এই যে একটা সেন্টেন্স আর এই একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে যোগ করবে দ্যাট। দ্যাট কথাটা দিয়ে যোগ করা হবে, একটা সম্পূর্ণ সেন্টেন্স তৈরি হবে যখন এখানে এই দুটো পার্ট থাকবে না। আচ্ছা, এই যে দুটো পার্ট আছে, এই পার্ট দুটোকে আমরা কি বলি? এটা হলো রিপোর্টিং। এটা হলো রিপোর্টিং স্পিচ। এটাও একটা স্পিচ বা উক্তি, এটা রিপোর্টিং। আর এ বলেছে কোনটা? এটা। সুতরাং এটা হলো রিপোর্টেড, এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুটোরই হচ্ছে ন্যারেশনে আমাদেরকে এই দুটোকে নিয়েই কাজ করতে হবে। রিপোর্টিং স্পিচে ভার্ব থাকবে, রিপোর্টেড স্পিচেও ভার্ব থাকবে, কারণ এটাও একটা সেন্টেন্স। দেখো, এটাও একটা সেন্টেন্স। ইউ সেইড টু মি, তুমি আমাকে বলেছিলে, এটা একটা ফুল সেন্টেন্স। আর এখানে ইউ আর এ ফুল, তুমি একটা বোকা, এটাও একটা ফুল সেন্টেন্স। দুটো সেন্টেন্সই কিন্তু একেবারে স্বয়ংসম্পূর্ণ একটা সেন্টেন্স। তাহলে দুটোতেই একটা করে ভার্ব আছে। এখানে হচ্ছে ভার্ব আর এখানে ভার্ব হচ্ছে সেইড। এবার রিপোর্টিং স্পিচ, যখন আমরা একটা ন্যারেশন চেঞ্জ করবো, এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব, তখন আমরা রিপোর্টিং স্পিচে যে ভার্ব আছে সেই ভার্বের
টেন্সের কিন্তু কোনো পরিবর্তন করব না, অর্থাৎ এটার যা টেন্স আছে, এটার ক্রিয়ার কি কাল আছে, প্রেজেন্ট আছে, পাস্ট আছে না ফিউচার আছে, যা আছে তাই থাকবে। রিপোর্টেড স্পিচের টেন্সটা কিন্তু স্থির থাকতেও পারে, পরিবর্তনও হতে পারে, পাল্টাতেও পারে বা স্থির থাকতেও পারে। কখন পাল্টাবে আর কখন স্থির থাকবে সেটাই এই জায়গাটাতে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেটার টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু এখানে এটা যাই আছে সেটা পরিবর্তন হবে। এখানে রিপোর্টেড যদি প্রেজেন্ট থাকে সেটাকে হয়ে যাবে পাস্ট, সেটাকে ও পাস্ট করে দেবে। আর যদি এখানে পাস্টই থাকে তাহলে এই পাস্টটাকে করে দেবে পাস্ট পারফেক্ট। যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তো আমরা এটাই হচ্ছে নিয়ম বেসিক, সেটাকে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে যদি দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের বইয়ে অনেকগুলি এক্সাম্পলস রয়েছে। দেখো, দ্য সোয়ালো সেইড, টুনাইট আই উইল রেস্ট ইন হিজ আননোন টাউন। সেন্টেন্সটা দেখো, দুটো পার্ট দেখতে পাচ্ছ। দ্য সোয়ালো সেইড, সোয়ালো পাখিটি বলেছিল, টুনাইট, আজ রাতে, আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, আজ রাতে আমি এই অজানা শহরে থাকব। এই কথাটাই ডিরেক্ট স্পিচে আছে। যখন ইনডিরেক্টে নিয়ে যাব তখন কি করব সেটাও লেখা আছে, দেখো নাম্বার 2 দিয়ে, পেজ নাম্বার 80তেই। দ্য সোয়ালো সেইড দ্যাট ইট উড রেস্ট ইন দ্যাট আননোন টাউন দ্যাট নাইট। কি কি পাল্টালো একটু দেখো। দ্য সোয়ালো সেইড যা ছিল তাই আছে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে কোনো পার্থক্য হয়নি, রিপোর্টিং স্পিচ যা ছিল তাই আছে। তারপর থেকে পাল্টাচ্ছে, দেখো কমাটা উঠে গেছে, যেটা বললাম এইখানে যে কমাটা, একটা সেন্টেন্স কমপ্লিট হওয়ার পরে যে কমাটা, সেই কমাটা উঠে গেছে। তারপরে ডিরেক্ট স্পিচের জন্য একটা ইনভার্টেড কমা থাকে, সেই ইনভার্টেড কমাটাও কিন্তু উঠে গেছে। দেখো উঠে গিয়ে কি বসেছে, দ্যাট, THAT, দ্যাট, এই কথাটা বসেছে। দ্যাট ইট উড রেস্ট, ইট উড রেস্ট, ইট কেন হলো, ইট কেন হলো সেটা দেখো, ওখানে রয়েছে টুনাইট আই উইল রেস্ট, আমি রেস্ট করব। আমি বলতে এখানে কে, সোয়ালো সেইড, সোয়ালো পাখিটি বলেছে, অতএব আমি মানে হচ্ছে সোয়ালো পাখি, সোয়ালো পাখি নিজে বলেছে, অতএব আমি মানে সোয়ালো পাখি। আর সোয়ালো পাখিকে আমরা ইট দিচ্ছি, কারণ সোয়ালো পাখিটা হি না শি সেটা কিন্তু আমরা নাটকে দেখতে পাইনি কোথাও, সেজন্য আমরা এটাকে ইট বলছি। আই এর বদলে আমরা কি বসালাম, ইট, তার মানে সাবজেক্ট চেঞ্জ হলো। যখন আমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা সাবজেক্টও চেঞ্জ করছি। ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলছি, সেই রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে কি অনুসারে, রিপোর্টিং স্পিচ অনুসারে। রিপোর্টিং স্পিচে যেহেতু সাবজেক্ট আছে সোয়ালো, তাহলে সোয়ালো অনুযায়ী আইটা হয়ে গেল ইট। আই উইল ছিল, উইল থেকে হয়ে যাচ্ছে দেখো উড, উইলটা হয়ে যাচ্ছে উড। কেন হবে, কারণ এখানে সব পাস্ট টেন্সে করতে বলেছে, উইল থেকে হয়ে যাবে ওই জন্য উড। আই উড রেস্ট, রেস্ট যা ছিল তাই থাকছে। টুনাইট, টুনাইটটা পরে নিয়ে চলে যাচ্ছে, সেটা আমরা চেঞ্জটা পরে দেখছি। ইন দিস আননোন টাউন বলার সময় বলছে এই শহরে, কিন্তু যখন সেটা অন্য কেউ রিপোর্ট করবে তখন তার এই শহরে বলবে না, বলবে ওই শহরে। সে বলেছিল আমি এই শহরে থাকি, এই কথাটাই আমি যখন অন্য কাউকে বলবো তখন কি বলবো, সে বলেছিল যে সে ওই শহরে থাকে। ঠিক একইভাবে এখানেও তাই হয়ে গেল। আই উড রেস্ট ইন, ইট উড রেস্ট ইন দ্যাট আননোন টাউন, দ্যাট হয়ে গেল, দিসটা হয়ে যাচ্ছে দ্যাট, তাহলে এটাও মনে রাখতে হবে, দিস থেকে হয়ে যাবে দ্যাট। দ্যাট আননোন টাউন টু নাইট, আজ রাতে। তো যেদিন সোয়ালো বলেছে সেদিন ছিল আজ রাত, কিন্তু আজকে তো আর সেটা আজ রাত নয়। আজকে যখন আমি কথাটা কাউকে বলছি তখন তো সেটা আজ আর নেই, তখন আমি বলবো সোয়ালো পাখিটি বলেছিল যে সে সেদিন রাতে ওই শহরে থাকবে। তাহলে সেদিন রাতে বা সেই রাতে
এই রাতে আর হবে না বা আজ রাতে আর হবে না, হয়ে যাবে সেই রাতে। সেজন্যই দেখো টু নাইটটা হয়ে গেল দ্যাট নাইট, টু নাইটটা পাল্টে গিয়ে দ্যাট নাইট। অর্থাৎ সাবজেক্টটা বদলাচ্ছে এবং সময়গুলো বদলে যাচ্ছে। সাবজেক্ট ইট হয়ে গেল, আইটা হয়ে গেল ইট, কারণ সেটা সোয়ালোকে রেফার করছে, সোয়ালোকে নির্দেশ করছে। আর টু নাইট যে সময়টা, যেটা আজ রাত, সেটা হয়ে গেল দ্যাট নাইট, কারণ টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু সামনে সেইড রয়েছে, সেইড হচ্ছে পাস্ট টেন্স। তো সেই অনুসারে এই একটা সেন্টেন্সের উদাহরণ দেখে আমরা যে নিয়মগুলো জানতে পারলাম, তোমাদের বইতেও লেখা রয়েছে, বোর্ডেও আমি তোমাদেরকে একবার করে লিখে দিচ্ছি, দেখলে তোমাদের মনে থাকবে। ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ দেখতেই পাচ্ছ, ন্যারেশন চেঞ্জের ইনভার্টেড কমা, ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকে, সেটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে আর থাকবে না। ওই জন্য বলছে ইনভার্টেড কমাস আর ওমিটেড। ওমিটেড মানে তুলে ফেলা, ইনভার্টেড কমাগুলি তুলে ফেলতে হবে। ইনডিরেক্ট স্পিচে আর কোনো ইনভার্টেড কমা বা কোটেশন মার্কস থাকবে না, এটা তুলে ফেলতে হবে। আর কি থাকবে? দ্যাট ইজ ইউজড বিফোর দ্য রিপোর্টেড স্পিচ। এই যে এই দ্যাট শব্দটা ব্যবহার করতে হবে রিপোর্টেড স্পিচের আগে। ইনভার্টেড কমার মধ্যে যেই অংশটা রয়েছে, সেই অংশটা যখন আমরা দ্বিতীয়বার করে লিখব, রিপোর্ট করব, তার আগে আমাদেরকে এই দ্যাট ওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপরে আরেকটা জিনিস 3 নম্বর, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে কিসের মধ্যে? এই ডিরেক্ট স্পিচের মধ্যে। যদি প্রেজেন্ট টেন্স থাকে, সেটা ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে পাস্ট টেন্স। এই যে প্রেজেন্ট টেন্স, ডিরেক্ট স্পিচের মধ্যে যেটা প্রেজেন্ট টেন্স থাকবে, এই যে আর, সেটা ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে পাস্ট টেন্স, হয়ে যাবে এখানে সাবজেক্ট অনুসারে হয়ে যাবে ওয়াজ। কেন ওয়াজ হবে? কারণ ইউ সেইড টু মি, ইউ, আচ্ছা সেইড টু কথাটাকে আমরা ইচ্ছা করলে টোল্ডও লিখতে পারি। টোল্ড লিখলে কিন্তু আর টু লিখবো না, সেইডের পরে টু হবে, টোল্ডের পরে আর টু লেখার দরকার নেই। ইউ টোল্ড মি লিখলাম, ইনভার্টেড, এই কমাটা তো দেবই না, ইনভার্টেড কমাও দেবো না, তার বদলে কি দেব? দ্যাট, দ্যাট দেব। তারপরে ইউ মি, মিকে বলেছে, মি মানে এখানে কে? ইউ মি, তাহলে এটা হয়ে যাবে আই। এই ইউটা হচ্ছে মিকে রেফার করছে, সেজন্য আই। তুমি আমাকে বলেছিলে যে আমি একটা বোকা, যখন এটা রিপোর্ট করছি, তুমি আমাকে বলেছিলে যে আমি একটা বোকা, তাহলে আই, আর এর পাস্ট টেন্স এখানে আয়ের সাথে হয়ে যাবে ওয়াজ। আর এর পাস্ট টেন্স ওয়্যার তোমরা সবাই জানো, কিন্তু আয়ের সঙ্গে তো ওয়্যার হয় না, তাই ওয়াজ হবে। আই ওয়াজ এ ফুল, ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ ফুল। তাহলে এটা ছিল একটা ডিরেক্ট সেন্টেন্স, আর এটা হয়ে গেল একটা ইনডিরেক্ট সেন্টেন্স। এটা ডিরেক্ট সেন্টেন্স ছিল, আর এটা হয়ে গেল ইনডিরেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভেতরের অংশটা হলো রিপোর্টেড স্পিচ। এটুকু আগে আমরা মনে রাখবো। ন্যারেশন মানে আমরা উক্তি পরিবর্তন করছি। উক্তিটা কিভাবে বলা হচ্ছে? সরাসরি বলা হচ্ছে না কেউ কাউকে কারো বলা কথাটাকে রিপোর্ট করছে, গিয়ে জানাচ্ছে পরোক্ষভাবে। তাহলে প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি, এই দুটো অংশকে, এই দুটো ব্যাপারকে আমরা যখন বোঝাবো তখনই হচ্ছে ন্যারেশন। তাহলে এই নিয়মগুলো করতে গিয়ে আমরা দেখব যে কতগুলো শব্দ যেটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে আমরা দেখলাম দিসটা হয়ে যাচ্ছে দ্যাট, এগুলো আমরা লিখে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দিসটা হয়ে যাবে দ্যাট। এবার সময় যদি বোঝায়, ধরো নাও, এখন, এখনটা তো আর পরে বোঝালে এখন থাকবে না, তখন কি হয়ে যাবে? তখন, দেন। নাও হয়ে যাবে দেন। আজ, আজ ইংরেজি কি? টুডে। এবার আমি বললাম আমি আজ তোমাদের বাড়িতে আসব, এ কথাটা কে বলেছে? সৃজা বলেছে। সৃজা বলেছে আমি আজ তোমাদের বাড়িতে আসব। এবার আমি গিয়ে বলছি হ্যাঁ সৃজা বলেছিল যে ও তোদের বাড়িতে আসবে, তো সেটা তো আর আজ থাকবে না, সেদিন আসবে। আজটা টুডেটা হয়ে যাবে
দ্যাট ডে, সেই দিন। আচ্ছা, কেউ যদি আজ না বলে আগামীকাল বলে তাহলে কি হবে? টুমরো যদি বলে, কেউ যদি টুমরো বলে তাহলে কি হবে? দ্য নেক্সট ডে, পরের দিন। কেউ যদি বলে টুমরো, আগামীকাল, তার মানে সে বোঝাতে চাইছে পরের দিন। আগামীকালটা তো চিরদিন আগামীকাল থাকবে না, কারণ আগামীকাল চলে এলে আগামীকালটা শেষ হয়ে যাচ্ছে। তখন সেই উক্তিটা যদি কাউকে রিপোর্ট করা হয় তখন সেটা বলতে হবে যে ও বলেছিল যে ও পরের দিন আসবে। আচ্ছা, আগামীকাল হলো এবার গত দিন বা গতকাল যদি হয়, গতকাল হলে কি থাকে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে সেটা হয়ে যাবে আগের দিন। ও বলেছিল যে ও আগের দিন আসবে, দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডে। ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তিতে যদি দিস থাকে সেটা ইনডিরেক্টে হয়ে যাবে দ্যাট। ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে ইনডিরেক্টে সেটা হয়ে যাবে দেন। ডিরেক্ট স্পিচে যদি টুডে থাকে ইনডিরেক্টে হয়ে যাবে দ্যাট ডে। ডিরেক্ট স্পিচে যদি টুমরো থাকে ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে দ্য নেক্সট ডে। আর ডিরেক্ট স্পিচে যদি ইয়েস্টারডে থাকে ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। এবারে আমরা আলোচনা করে নেব যে যদি ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি হবে। সেটার জন্য আমরা একটা সেন্টেন্স যদি এখানে দেখি, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দেখতে হবে প্রথমে যে রিপোর্টিং ভার্বটা কি আছে, সেই অনুযায়ী কিন্তু রিপোর্টেড যেটা সেটা পাল্টে যাবে। প্রথমে আমি লিখছি রমেন সেজ। সেজ কথাটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কমা দেব, ইনভার্টেড কমার মধ্যে লিখব আই লাভ ট্রাভেলিং, আমি ঘুরতে ভালোবাসি। আই লাভ ট্রাভেলিং, ফুল স্টপ, ইনভার্টেড কমা, শেষ। এটা কি সেন্টেন্স হলো? এটা একটা ডিরেক্ট স্পিচের সেন্টেন্স হলো। ডাইরেকশনের মধ্যে এটা হলো একটা ডিরেক্ট স্পিচের সেন্টেন্স। আই লাভ ট্রাভেলিং, এটাকে যদি আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে আমি কি করব? রমেন সেজ, এই অংশটুকু তো অবশ্যই রাখবো। রমেন সেজ এটা লিখবই। কমাটা কি থাকবে? থাকবে না। কি বসবে? দ্যাট বসবে। এই কমাটাও থাকবে না, ইনভার্টেড কমাটা, এটাও চলে যাবে। এবার আই, আমরা বলেছিলাম সাবজেক্ট চেঞ্জ হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যেতে গেলে সাবজেক্ট অবশ্যই চেঞ্জ করতে হবে। তাহলে আই এখানে কে? রমেন। রমেন বলছে আমি ট্রাভেলিং ভালোবাসি, তাহলে আই মানে রমেন। আই রমেনকে বোঝাচ্ছে, রেফার করছে। তাহলে রমেন একটা ছেলে, তাহলে আমরা এখানে লিখব হি। এই প্রোনাউনটা আমরা ইউজ করব আইয়ের বদলে। হি লাভ, লাভ আমরা লিখলাম। এবার এটা কোন টেন্সে হবে? শেষ প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে লাভ যদি আমরা হি এর সাথে লিখি তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট টেন্সে আমরা তাহলে কি লিখব? হি লাভস। যেমন শেষ হয়েছে তেমন লাভস হয়ে যাবে। হি লাভস ট্রাভেলিং। তাহলে এটা খুব সহজ একটা ন্যারেশন চেঞ্জ হলো, তোমরা দেখতে পারলে। প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সই হচ্ছে। এখানে রিপোর্টিং ভার্বেও রয়েছে প্রেজেন্ট টেন্স, আর এখানে রিপোর্টেড ভার্বেও রয়েছে প্রেজেন্ট টেন্স। দুটোতেই যখন প্রেজেন্ট টেন্স তখন মাঝখানে শুধু দ্যাট বসানো আর সাবজেক্ট চেঞ্জ করা ছাড়া আর কোনো কিছুই পাল্টানোর নেই। এখানে যা আছে এখানেও তাই, এর বেশি আর কিছু পাল্টানোর নেই। এবার লিখে সীতা অলওয়েজ সেজ আই অ্যাম গেটিং লেট। ডিরেক্ট সেন্টেন্স, সীতা always says I am getting late. দেখো এখানে আছে সীতা অলওয়েজ সেজ, এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট। এখানে রয়েছে আই অ্যাম গেটিং লেট, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি দুটোই প্রেজেন্টে আছে। তা
তাহলে সীতা অলওয়েজ সেজ, যা আছে তাই থাকবে। কি বসবে তারপরে? দ্যাট বসবে। আইটা কি হয়ে যাবে? আই মানে এখানে সীতা, তাহলে শি হবে। এমটা কি হয়ে যাবে? ইজ হবে। প্রেজেন্ট টেন্সই থাকছে, শুধু সাবজেক্ট অনুযায়ী ভার্বটা এখানে চেঞ্জ হচ্ছে। শি ইজ গেটিং লেট, তার দেরি হচ্ছে। সীতা সবসময় বলে যে ওর দেরি হচ্ছে, শি ইজ গেটিং লেট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাহলে যেটা থাকছে ওটাই থাকছে, কোনো পাল্টানোর কোনো ব্যাপার নেই। এখানে প্রেজেন্ট টেন্স আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একই থেকে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই থেকে যাচ্ছে। এবারে আমরা একটা, এখানে দেখো কে কাকে বলছে সেটা লেখা নেই, শুধু একজন বলছে সেটাই লেখা আছে। কেউ যদি কাউকে বলে সেটা কিভাবে আমরা লিখব সেটা নিয়ে একটা উদাহরণ আমরা লিখে দেখাই। পিউ সেজ টু রিতম, ইউ হ্যাভ অলওয়েজ বিন মাই বেস্ট ফ্রেন্ড। ইউ হ্যাভ অলওয়েজ বিন মাই বেস্ট ফ্রেন্ড। You have always been my best friend. Full stop, inverted comma close. কে বলছে? পিউ said to রিতম। ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্টে কি হবে? পিউ সেড টু রিতম। তাহলে পিউ সেড টুর বদলে আমরা কি বললাম? টোল্ড লিখতে পারি। টোল্ড লিখলে আমরা টু লিখবো না, পুরো সেড টু কথাটার বদলেই টোল্ড লিখবো। এটা একটা শব্দ আমাদের কম লিখতে হলো। রিতম, পিউ রিতমকে বলেছিল। দেখো এখানে কিন্তু পাস্ট টেন্স আছে। ইউ হ্যাভ, ইউ মানে কে? পিউ বলছে রিতমকে তুমি, তাহলে পিউ রিতমকে বলছে তুমি, তাহলে ইউ মানে হলো রিতম। তাহলে পিউ টোল্ড রিতম, এই কমাটা উঠে যাচ্ছে, ইনভার্টেড কমা উঠে যাচ্ছে, তার বদলে বসছে দ্যাট, এবং ইউ মানে রিতম, তার মানে রিতম হলো হি, দ্যাট হি। হি এর সঙ্গে এখানে হ্যাভ আছে, হ্যাভ আছে, হ্যাভটা কি হবে? এখানে পাস্ট টেন্স আছে, তাই জন্য পাস্ট টেন্স হয়ে যাবে। পিউ সেড টু রিতম, পাস্ট টেন্স আছে সেজন্য হ্যাভটা হয়ে যাবে হ্যাড। হি হ্যাড, তারপর অলওয়েজ বিনটা যা আছে তাই থাকবে, অলওয়েজ বিন। আরেকটা সাবজেক্ট আছে মাই বেস্ট ফ্রেন্ড। মাই মানে কে? যে বক্তা নিজে। কে এখানে বক্তা? পিউ। পিউ হচ্ছে এখানে ন্যারেটর বা বক্তা, তাহলে পিউ হচ্ছে শি। শি মানে এখানে হার, হার বেস্ট ফ্রেন্ড। পিউ টোল্ড রিতম, পিউ রিতমকে বলেছিল দ্যাট হি হ্যাড অলওয়েজ বিন হার বেস্ট ফ্রেন্ড। হার বেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধু সে সবসময় ছিল। পিউ রিতমকে বলেছিল যে সে সবসময় তার প্রিয় বন্ধু ছিল। তাহলে দুটো চেঞ্জ এখানে হলো, এক হচ্ছে সাবজেক্টটা, আর একটা হচ্ছে এই যে প্রেজেন্ট টেন্সে যেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা আমরা করে দিচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু সামনে পাস্ট টেন্স রয়েছে। তাহলে এইখানে যে ভার্বটা সেটা খুব ইম্পর্টেন্ট। এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এদিকে অবশ্যই পাস্ট টেন্স হবে, অর্থাৎ রিপোর্টিং যদি পাস্ট টেন্স থাকে রিপোর্টেড স্পিচেও সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। আরেকটা আমরা দেখি, রিঙ্কু সেড টু পিয়ুষ ইউ আর মাই লাভলি কাজিন। রিঙ্কু সেড টু প্রীতম, আবার দেখছি সেড টু, রিঙ্কু সেড টু প্রীতম ইউ আর মাই লাভলি কাজিন, COUSIN। রিঙ্কু সেড টু প্রীতম, রিঙ্কু প্রীতমকে বলছে তুমি আমার খুব স্নেহের ভাই।
বা তুমি আমার খুব স্নেহের ভাই বা ভালোবাসার ভাই বা প্রিয় ভাই। তাহলে রিঙ্কু সেড টু প্রীতম কি একইভাবে হবে রিঙ্কু টোল্ড প্রীতম, রিঙ্কু টোল্ড প্রীতম, রিঙ্কু প্রীতমকে বলেছিল, ইনভার্টেড কমা দুটো আর নিচের কমাটা উঠে যাবে, বদলে হবে দ্যাট। ইউ মানে হচ্ছে এখানে প্রীতম, তার মানে হি, আরটা হয়ে যাবে পাস্ট টেন্স ওয়াজ, মাইটা হয়ে যাবে রিঙ্কুকে সাজেস্ট করছে হার, তারপরে যা আছে তাই লাভলি কাজিন। এটাও সহজ। রিঙ্কু টোল্ড প্রীতম, সেড টুর বদলে আমরা টোল্ড করলাম, কমা দুটো উঠে গিয়ে দ্যাট বসলো, ইউ মানে প্রীতম ওই জন্য হি লিখলাম, আর যেহেতু সামনে পাস্ট টেন্স আছে সেজন্য আরটা হয়ে গেল ওয়াজ, হি ওয়াজ, মাই সেটা হয়ে গেল রিঙ্কু হার লাভলি কাজিন। রিঙ্কু টোল্ড প্রীতম দ্যাট হি ওয়াজ হার লাভলি কাজিন। তাহলে এগুলো খুব সহজ কয়েকটা উদাহরণ দিয়ে আমরা শিখে নিলাম যে প্রেজেন্ট টেন্স যদি থাকে রিপোর্টিং ভার্বে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বকে পরিবর্তন করার কোনো দরকার নেই, অর্থাৎ ভার্বের টেন্সের রূপ কোনো পাল্টাবে না, যা আছে তাই থাকবে। এবার বইয়ে আরও কিছু উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো আমরা দেখে নেব। বইয়ের উদাহরণগুলো দেখো, পেজ নাম্বার 81-এ রয়েছে, দ্য চাইল্ড সেইড আই অ্যাম গোয়িং হোম, দ্য চাইল্ড সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম। এটাও আমরা বুঝে গেলাম। দেখো কি বোঝাচ্ছে, সেইড রয়েছে পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বে সেইড পাস্ট টেন্স রয়েছে, আই অ্যাম গোয়িং হোম, অ্যাম গোয়িংটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কিন্তু যখন ইনডিরেক্ট স্পিচে গেল হয়ে গেল ওয়াজ গোয়িং হোম, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তার মানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচে পরিবর্তন। রিপোর্টিং স্পিচের পরিবর্তন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট টেন্স। কখন, যদি রিপোর্টিং স্পিচ এর ভার্ব পাস্ট টেন্স এ হয়। যদি রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমা তুলে দেওয়ার পর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যদি শুধু পাস্ট থাকে অর্থাৎ সিম্পল পাস্ট যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, যদি ধরো প্রেজেন্ট পারফেক্টে আছে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভেতরে, তাহলেও ইনভার্টেড কমা উঠে গিয়ে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ওটা উঠে গিয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। দেখো এখানে 2 নম্বর উদাহরণটা বলেছে, হি সেড টু মি, বইয়েই আছে দেখো, ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে। হি সেড টু মি, হি সেড টু মি, সেড পাস্ট টেন্স, ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে, ওয়াজ আবার পাস্ট টেন্স। হি সেড টু তার বদলে বসলো টোল্ড মি, কমাগুলো উঠে গিয়ে দ্যাট বসলো, হি টোল্ড মি দ্যাট। ইয়েস্টারডেটা হয়ে যাবে প্রিভিয়াস ডে, একটু আগে আমরা বোর্ডে করে নিলাম। দ্য প্রিভিয়াস ডে, আগের দিনটি, হ্যাড বিন এ হলিডে, ছিল একটি হলিডে। দেখো ওয়াজটা হয়ে গেল হ্যাড বিন, অর্থাৎ ওয়াজ ছিল কি সিম্পল পাস্ট, ওয়াজ ছিল সিম্পল পাস্ট, সেটা পাস্ট পারফেক্ট হয়ে গেল হ্যাড বিন।
তাহলে এটা হয়ে গেল একটা উদাহরণ। 3 নম্বরে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস টুমরো উই উইল গো টু দ্য মিউজিয়াম। টিচার স্টুডেন্টদেরকে বলেছিলেন আগামীকাল আমরা মিউজিয়ামে যাব। দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস, এটা হারও হতে পারে হিজও হতে পারে, কারণ টিচার তো কমন জেন্ডার। দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস দ্যাট, এই অবধি যা নিয়ম তাই, সেড টুর বদলে টোল্ড হলো, আর কমাগুলো উঠে গিয়ে হলো দ্যাট। টুমরো, টুমরোটা চেঞ্জ হয়ে কি হবে, দ্য নেক্সট ডে। একটু আগে আমরা বোর্ডে করে নিয়েছি, টুমরোটা চেঞ্জ হয়ে যাবে দ্য নেক্সট ডে। উই উইল গো টু দ্য মিউজিয়াম, আগামীকাল আমরা মিউজিয়ামে যাব, সেটা হয়ে যাবে নেক্সট ডে। আর উইটা কাদেরকে বোঝাচ্ছে, উই হচ্ছে স্টুডেন্টরা, তাই জন্য উইটা হয়ে যাচ্ছে সাবজেক্টটা চেঞ্জ হয়ে দে, তারা, আগামী পরের দিন তারা সকলে মিউজিয়ামে যাবে। দে, উইটা হয়ে গেল দে, আর উইলটা হয়ে যাচ্ছে উড। উইল যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে উড। মে যদি থাকে তাহলে হয়ে যাবে মাইট। উইল থেকে হয়ে যাচ্ছে উড, দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে। এখানেও আমরা দেখে নিলাম ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচের মধ্যে কি পার্থক্য রয়েছে। সাবজেক্টটা তাহলে কি চেঞ্জ হচ্ছে 2 নম্বরে, ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে। ভার্ব রয়েছে ওয়াজ, সেটা হয়ে যাচ্ছে হ্যাড বিন। ভার্বের চেঞ্জ হয়ে যাচ্ছে কি, ডিরেক্ট স্পিচে এখানে ওয়াজ ছিল, আর ইনডিরেক্ট স্পিচে হয়ে যাচ্ছে হ্যাড বিন। বাদবাকি ওয়ার্ডসগুলো হলিডে যা আছে তাই থাকছে, ইয়েস্টারডের বদলে কি হয়ে যাচ্ছে, দ্য প্রিভিয়াস ডে। এই দুটো চেঞ্জ হচ্ছে। 3 নম্বরের ক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে, টুমরোটা চেঞ্জ হচ্ছে, টুমরোটা হয়ে যাচ্ছে দ্য নেক্সট ডে। আর উই, এই সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডে। ভার্বের মধ্যে উইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে উড। এই 3টে চেঞ্জ এখানে হচ্ছে। পাংচুয়েশন মার্ক, কমা, ইনভার্টেড কমার বদলে দ্যাট বসছে। এ কটা আমরা বুঝে গেলাম। তাহলে এই যে ছোট 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 এখানে আমাদেরকে একটা চার্ট মতো করে দিয়েছে, বক্স রয়েছে, সেই বক্সগুলোর মধ্যে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট ডিরেক্ট স্পিচে কী ছিল, ইনডিরেক্ট স্পিচে কী ছিল। ডিরেক্ট স্পিচে যেমন আমরা দেখলাম 3 নম্বরে ছিল উই, সাবজেক্ট ছিল, ইনডিরেক্ট স্পিচে সেটা হয়ে যাচ্ছে দে, স্টুডেন্টরা, তারা। ভার্ব চেঞ্জ হচ্ছে, উইলটা হয়ে যাচ্ছে উড, আদার ওয়ার্ডস, অন্যান্য ওয়ার্ড যা আছে তাই থাকছে, শুধু টুমরোটা হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে দ্য নেক্সট ডে। পাংচুয়েশন মার্ক, কমাগুলো উঠে গিয়ে দ্যাট বসছে। তাহলে এগুলো আমরা শিখে নিলাম। পেজ নাম্বার 82-তে আমরা দেখব আরও কিছু এক্সাম্পলস রয়েছে, কোয়েশ্চেন মার্ক দিয়ে রয়েছে। দ্য ইয়াং মাদার সেড টু হার লিটল বয়, ওয়াই কান্ট ইউ বি হ্যাপি? Why can't you be happy? The young mother asked her little boy why he couldn't be happy. এটা হচ্ছে আরেকটা নিয়ম। এই নিয়মগুলো তো আমরা পড়লামই। এবার দ্যাট হবে, এটা আমরা শিখেছি, কিন্তু যদি প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে আমরা কিভাবে করব? যেমন মীরা said to Payal. Meera said to Payal, why are you so mean? Mean মানে ছোট মনের। বলছি তুমি এত মিন কেন, তুমি এত খারাপ কেন? তাহলে মীরা এখানে কি করছে, কোশ্চেন মার্ক আছে মানে প্রশ্ন করছে। প্রশ্ন করা থাকলে সেড টুটা হয়ে যাবে আস্ক। আস্ক মানে কি, জিজ্ঞাসা করা। এর পাস্ট টেন্স ইডি যোগ করব, আস্কড। মীরা আস্কড। আস্কের পরে টু হয় না, মীরা আস্কড পায়েল। মীরা পায়েলকে জিজ্ঞাসা করেছিল। এরপরে ইনভার্টেড কমা দুটো অবশ্যই উঠবে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে, কিন্তু ওয়াই আর ইউ সো মিন, এখানে WH ওয়ার্ড আছে একটা, হোয়াই, সেই জন্য এখানে আর দ্যাট বসানোর দরকার নেই। দ্যাট আমরা বসাবো না, শুধু লিখে দিব ওয়াই আর ইউ। তাহলে ইউ কাকে বোঝাচ্ছে, পায়েলকে বোঝাচ্ছে, ওয়াই শি।
পায়েল was so mean। তাহলে একটা জিনিস দেখো, এখানে ইউটা পরে ছিল আর ভার্বটা আগে ছিল, তার কারণ কোশ্চেন মার্ক আছে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা ভার্ব আগে লিখব আর সাবজেক্টটা পরে লিখব, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করছি তখন তো আমরা আর এটাকে কোশ্চেন মার্ক দিচ্ছি না, যেহেতু আমরা এটাকে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখছি না, সেই জন্য আগে আমরা সাবজেক্টটাকে নিয়ে চলে এলাম। ইউ মানে হচ্ছে পায়েল, শি, আর আরটা হয়ে যাচ্ছে পাস্ট টেন্স, যেহেতু সামনে সেইড রয়েছে। ওয়াই শি ওয়াজ সো মিন, কেন সে এত নিচু মনের। মীরা আস্কড পায়েল ওয়াইল শি ওয়াজ সো মিন। তারপরে দেখো আরও কিছু রয়েছে এখানে উদাহরণ, মানে সবকটাই হচ্ছে টোল্ড। যেখানে আমরা লিখছিলাম সেইড টু এর বদলে টোল্ড, সেখানে সব জায়গায় কিন্তু টোল্ড নাও হতে পারে, সেটা বাক্যের অর্থটা বুঝতে হবে আমাদেরকে। যদি প্রশ্ন করা বোঝায় তাহলে আমরা দুটো ওয়ার্ড ইউজ করতে পারি, একটা হচ্ছে আস্ক আর একটা হচ্ছে ইনকোয়ার। বইয়ে দেখো লেখাই রয়েছে ইয়েলো কালারের বক্সের মধ্যে, দ্য রিপোর্টেড ইন রিপোর্টিং কোশ্চেন্স ইনডিরেক্ট স্পিচ ইজ ইন্ট্রোডিউসড বাই ভার্বস লাইক আস্কড, ইনকোয়ার্ড। ইনকোয়ার্ড মানেও জিজ্ঞাসা করা। আচ্ছা, যদি প্রশ্নবোধক বাক্য না থাকে, যদি অনুরোধ থাকে, প্লিজ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সান সেড টু হিজ মাদার। ছেলে তার মাকে জিজ্ঞাসা করে, মাকে বলেছিল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো এখানে কি হবে, সান রিকোয়েস্টেড। প্লিজ মানে কি, রিকোয়েস্ট করা, REQUESTED। সান রিকোয়েস্টেড হিজ মাদার, তার মাকে রিকোয়েস্ট করেছিল। এবারে প্লিজ কথাটা আর দেওয়ার দরকার নাই, কারণ প্লিজের বদলে আমরা রিকোয়েস্ট কথাটা দিয়েছি। এখানে কিন্তু ইনভার্টেড কমা আর কমা উঠে গিয়ে দ্যাট দেওয়ারও দরকার নেই, সরাসরি টু দেব। টু এর পরে যে ভার্বটা আছে সেটা বসিয়ে দেব। ইনফিনিটিভ করেছিলাম আমরা এর আগে একটা ক্লাসে, সেই ইনফিনিটিভের মতো জিনিসটা হয়ে যাবে। টু গিভ মিটা হয়ে যাচ্ছে সান, তার মানে হিম, হিম। টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, একটা অনুরোধ করা হলো, সেই জন্য রিকোয়েস্ট হলো। সান রিকোয়েস্টেড হিজ মাদার টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তাহলে প্লিজের বদলে চলে এলো রিকোয়েস্ট, আর এগুলো উঠে যাচ্ছে কিন্তু দ্যাট বসছে না, তার বদলে ভার্বের আগে টু বসছে, দিয়ে ইনফিনিটিভ হয়ে সেন্টেন্সটা হচ্ছে। এখানেও দেখো, দ্য স্ট্যাচু সেড টু দ্য সোয়ালো, প্লিজ গিভ হার দ্য সাফায়ার রিমেইনিং ইন মাই আদার আই। দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো টু গিভ হার দ্য সাফায়ার রিমেইনিং ইন হিজ আদার আই। হিজ আইটা ছিল মাই থেকে হিজ হয়ে গেল। দ্য স্ট্যাচু সেড টু দ্য সোয়ালো টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি। এটা কিন্তু অর্ডার করছে, আমার শরীর থেকে সব গোল্ড তুমি খুলে নিয়ে যাও, অর্ডার করছে। সেই জন্যই দেখো সেড টু এর বদলে বসছে কি, অর্ডার্ড। দ্য স্ট্যাচু অর্ডার্ড দ্য সোয়ালো, স্ট্যাচুটি সোয়ালো পাখিকে অর্ডার করেছিল, আদেশ দিয়েছিল, টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা টু এর পরে মেইন ভার্বটা বসিয়ে ইনফিনিটিভ করে নিচ্ছি, এখানে কোনো দ্যাট বসানোর দরকার নেই। এবং বাক্যের অর্থটা বুঝে নিয়ে যদি আদেশ থাকে সেক্ষেত্রে অর্ডার, যদি অনুরোধ থাকে সেক্ষেত্রে রিকোয়েস্ট, আর যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আস্ক। এইভাবে আমরা করব। আর যদি প্রশ্নবোধক বাক্য থাকে সেক্ষেত্রে যদি WH ওয়ার্ড থাকে তাহলে আমাদের দ্যাট বসানোর দরকার নেই, আস্কের পরে আমরা সরাসরি WH ওয়ার্ডটা বসিয়ে দেব। কিন্তু প্রশ্নবোধক বাক্যে যদি WH ওয়ার্ড না থাকে, যদি উত্তরটা হ্যাঁ বা নায়ে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আস্কের পরে বসাতে হবে ইফ বা ওয়েদার। সেক্ষেত্রে আমাদেরকে ইফ বা ওয়েদার বসাতে হবে। যেমন রিতা সেড টু মি, রিতা আমাকে বলেছিল, আর ইউ বিজি, এটাও কোশ্চেন মার্ক, এটাও প্রশ্নবোধক বাক্য। তাহলে রিতা সেড টু মি আমরা কি লিখব, রিতা আস্কড মি। এখানে কিন্তু WH ওয়ার্ড নেই,
বলছে তুমি কি বিজি, তার মানে উত্তরটা কি হবে, তুমি বিজি কি না। এরকম যখন হবে তখন কিন্তু আমরা ইফ ব্যবহার করব, কিংবা ওয়েদার কথাটা ব্যবহার করব। ইফ অথবা ওয়েদার দুটোর একটা। ইউটা কে, আই, ইউ মানে হচ্ছে এখানে মিকে বোঝাচ্ছে, সেই জন্য আই। ইফ আই, আরটা কি হয়ে যাবে, এখানে পাস্ট টেন্স আছে, সেড আই ওয়াজ বিজি, ফুল স্টপ, আর কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। রিতা আস্কড মি ইফ আই ওয়াজ বিজি, আমি বিজি ছিলাম কি না, এটা আরেকটা নিয়ম। 4 নম্বরে দেখো বলছে মে দ্য হ্যাপি প্রিন্স, আর একটু সময় লাগবে, মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। হ্যাপি প্রিন্স আমার শহরে চিরদিন থাকতে পারবে, আমার সোনার শহরে চিরদিন থাকতে পারবে। এই যে মে কথাটা বলেছে, আমরা শুরুতেই বলেছিলাম মে থেকে হয়ে যাবে মাইট। এই ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে এটা একটা কি করছে, উইশ করছে, প্রার্থনা করছে যে হ্যাপি প্রিন্স যেন আমার সোনার রাজ্যে চিরদিন থাকতে পারে। তো এখানে প্রার্থনা করা থাকলে সেটা হয়ে যায় উইশ, তাহলে সেইড টুর বদলে আমরা তখন লিখবো উইশ। এখানে অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলের পরে কোলন বসানো হয়েছে, কোলন মানে হচ্ছে সেইড টু, তাহলে অ্যাঞ্জেল উইশড দ্যাট the happy prince might live in his city of gold forever. পরেরটাতে 5ab, the girl said that's so nice, শেষে দেখো বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, অর্থাৎ অবাক হয়ে গেছে। অবাক হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা শব্দ ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে এক্সক্লেইম। এক্সক্লেইম হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন যদি থাকে, যদি এটা থাকে তাহলে আমাদেরকে এই কথাটা ব্যবহার করতে হবে এক্সক্লেইম, এটাকে এক্সক্লামেশন নোট বলে। যদি দুঃখ থাকে তাহলে এক্সক্লেমড উইথ সরো, যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো, আর যদি দুঃখ না বোঝায় তাহলে আনন্দ যদি বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, আনন্দ, এই কথাটা বোঝাবে। এখানে দেখো দ্য গার্ল এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস, এখানে দুঃখ আনন্দ সেরকম কিছুই নেই, সেজন্য আমরা সরো বা যেটা আমরা বললাম জয়, এই দুটো আমরা ব্যবহার করছি না, শুধুই দ্য গার্ল এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস, মানে সে অবাক হয়ে বলেছিল যে এটা খুব সুন্দর। অ্যাক্টিভিটি 8b, এটা আমরা ঝটপট এবার করে ফেলি। 8b, এই যে নিয়মগুলো আমরা করলাম তার পরিপ্রেক্ষিতে 8b এর যে আনসারগুলো হবে, প্রথমে দেখো 1 নম্বরে রয়েছে একটা ডিরেক্ট স্পিচ, যেটাকে আমাদেরকে ইনডিরেক্ট করতে হবে। দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু I am staying with you. Activity 8b, I am, the swallow said to the, হয়ে যাবে the swallow told, told কাকে বলেছে, the statue, স্ট্যাচুকে বলেছে, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, দ্যাট, আই মানে হচ্ছে সোয়ালো পাখিটি, ইট ওয়াজ হয়ে যাবে স্টেইং উইথ, ইউটা হয়ে যাবে হিম, উইথ হিম, আই ওয়াজ, দ্যাট ইট ওয়াজ স্টেইং উইথ হিম। 2 নম্বরটা হবে মাই মাদার সেড টু মি প্লিজ, প্লিজ থাকলে কি হবে, রিকোয়েস্টেড, মাই মাদার রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড মি, প্লিজ আর লিখবো না আমরা, সরাসরি ইনফিনিটিভ বসাবো, টু ওয়েট ফর মি, মিটা হয়ে যাবে হার, টু ওয়েট ফর হার, হিয়ারটা হয়ে যাবে দেয়ার, এখানে থেকে হয়ে যাবে সেখানে, মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। 3 নম্বর রাজা সেইড, এখানে এক্সক্লেমেশন নোট আছে, তাহলে রাজা এক্সক্লেইমড, অবাক হয়ে বলেছিল, EXCLAIMED, এক্সক্লেইমড দ্যাট, ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, দ্যাট, exclaimed that the wind was very cold, how cold টা হয়ে যাবে very cold, the wind was very cold,
রাজা এক্সক্লেমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, বাতাস কি ঠান্ডা, সেখান থেকে হয়ে গেল রাজা অবাক হয়ে বলেছিল যে বাতাস খুব ঠান্ডা। নেক্সট 4 নম্বর, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ, মানে উইশ করছে। দি ওল্ড ম্যান উইশড, সেড টুটা হয়ে যাবে উইশড দ্যাট দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটি, দ্য লিটল গার্ল, মেয়েটা হয়ে যাবে মাইট, মাইট বি ব্লেসড বাই গড, বা এটাও লিখতে পারো আমরা দ্যাট উইশড দ্যাট গড মাইট, দুভাবেই লিখতে পারি, দ্যাট God might bless the little girl. The little girl. The old man wished, প্রার্থনা করেছিলেন, that God might bless, God, G capital, might bless the little girl, ঈশ্বর যেন ছোট্ট শিশুটিকে, ছোট্ট মেয়েটিকে আশীর্বাদ করেন। লাস্টে দ্য ম্যান সেড টু হিম গো অ্যাওয়ে, চলে যাও, অর্ডার্ড, দ্য ম্যান অর্ডার্ড, আদেশ দিয়েছিলেন, দ্য ম্যান অর্ডার্ড হিম, টু আর দরকার নেই, অর্ডার্ড হিম, পরে বসাবো টু গো অ্যাওয়ে, চলে যেতে, এটাও ইনফিনিটিভ দিয়ে করলাম। দ্য ম্যান অর্ডার্ড হিম টু গো অ্যাওয়ে। তাহলে এখানে আমাদের লেসন 8টা শেষ হলো। তোমরা সবাই বাড়িতে ন্যারেশনটা একটু ভালোভাবে আলোচনা করো। আজকের ক্লাস এখানেই শেষ হলো।